হ্যালো, নমস্কার। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের পর্ব। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিডনি, দ্য হেগ, জেনেভা, ওয়েলিংটন। তোমরা উত্তর করো, ততক্ষণ বাকি অপশনগুলো দেখে নেওয়া যাক। সিডনি অস্ট্রেলিয়ায় অবস্থিত, দ্য হেগ সুইজারল্যান্ডে অবস্থিত এবং জেনেভা এটাও সুইজারল্যান্ডে অবস্থিত এবং ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল। তো দ্য হেগ, তো এর অ্যান্সার কোথায় হচ্ছে? আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর হচ্ছে দ্য হেগ, যেটা সুইজারল্যান্ডে অবস্থিত। সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর, এটাও জেনেভায় অবস্থিত। নেক্সট কোশ্চেন, রবি কীর্তি কার সভাকবি ছিলেন? সমুদ্রগুপ্ত, দ্বিতীয় পুলকেশী, লক্ষণ সেন নাকি অশোক? সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরি সেন এবং রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। লক্ষণ সেনের সভায় নবরত্ন ছিলেন। তার মধ্যে কতজন বিশিষ্ট ব্যক্তি হলেন? ধৈ, জয়দেব, শরণ, গোবর্ধন, উমাপতিধর এবং উমাপতিধর রচনা করেছেন চন্দ্রচূড় চরিত। তাহলে রবি কীর্তি সভাকবি ছিলেন দ্বিতীয় পুলকেশীর। আচ্ছা, তোমরা এটা বলো, রবি কীর্তি রচিত একটা ফেমাস প্রশস্তি, তার নাম হচ্ছে আইহোল প্রশস্তি। তার থেকে আমরা কার সম্পর্কে জানতে পারি? দ্বিতীয় পুলকেশীর সম্পর্কে। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি, যেখান থেকে সমুদ্রগুপ্তের বিজয় কীর্তি সম্পর্কে জানা যায়। ওকে, নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে ছিলেন? হেরোডোটাস, মেগাস্থেনিস, হিউয়েনসাং, ইবন বতুতা। মেগাস্থেনিস কার সময়ে ভারতে এসেছিলেন? সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। এবং হিউয়েনসাং কার সময় ভারতে এসেছিলেন? তিনি এসেছিলেন হর্ষবর্ধনের সময়কালে। হিউয়েনসাং রচিত গ্রন্থ হচ্ছে সি ইউকি। এবং ইবন বতুতা রচিত একটা গ্রন্থের নাম বলো। সেটা হচ্ছে কিতাবুল রাহেলা। কিতাবুল রাহেলা বা সফরনামা ইবন বতুতা রচিত। এবং মেঘাস্থেনিস রচিত হলো ইন্ডিকা। মেঘাস্থেনিস রচিত ইন্ডিকা থেকে আমরা মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে বিস্তরভাবে জানতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, দেবনামপ্রিয় প্রিয়দর্শী নামে কে পরিচিত? অশোক, বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্য না মহাপদ্মনন্দ? আমরা প্রত্যেকের একটা করে নাম জেনে নেব। অশোক কি নামে পরিচিত তোমরা বলো। বিন্দুসার পরিচিত অমিত্রাঘাত নামে। চন্দ্রগুপ্ত মৌর্য কি নামে পরিচিত? চন্দ্রগুপ্ত মৌর্য স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত। এবং মহাপদ্মনন্দকে বলা হয় ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট। ঠিক আছে, তাহলে দেবনাম প্রিয় প্রিয়দর্শী কার নাম? সেটা হচ্ছে অশোকের নাম, যিনি 261 খ্রিস্টপূর্বাব্দে কলিঙ্গ যুদ্ধ করেছিলেন এবং সেখানে চণ্ডাশোক থেকে তিনি ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। ঠিক আছে, এরপর ভারতের কোন রাজ্যে প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে? তো লোকায়ুক্ত জিনিসটা কি? লোকায়ুক্ত হচ্ছে স্টেট লেভেল অথরিটি, যেটা ইনভেস্টিগেট করে এবং প্রসিকিউটস করে করাপশান কেসেস এবং বিভিন্ন কমপ্লেন অ্যাড্রেস করে যে কোনো ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের উপরে। তো তার অপশানগুলো মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ নাকি কেরালা? এটা হচ্ছে অ্যান্সার হবে মহারাষ্ট্র। যেমন আরেকটা প্রশ্নের উত্তর দিতে পারো, সেটা পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় প্রথম কোন রাজ্যে হয়েছিল? সেটা হচ্ছে রাজস্থান, নাগর ডিস্ট্রিক্ট, 1959। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন, গ্রিক রাষ্ট্রদূত মেগাস্থিনিস কার দরবারে এসেছিলেন? একটু আগেই কথা হয়েছে। তো বাকিগুলো অপশানগুলো দেখো, অশোক, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? এটা তো তোমরা বলতেই পারবে যে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন এবং তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। নন্দবংশের পতন ঘটিয়ে তিনি মগধের সিংহাসনে বসেছিলেন, যেটা এক প্রকার খুবই কঠিন ছিল এবং তিনি চাণক্যের সহায়তায়, চাণক্য বা উপগুপ্ত তার সহায়তায় তিনি নন্দবংশের উৎখাত ঘটিয়ে মগধের সিংহাসন দখল করেছিলেন। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট অশোক, শেষ সম্রাট বৃহদ্রথ এবং স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয়, কারণ তিনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। সমুদ্রগুপ্ত, তাকে ভারতের নেপোলিয়ান বলেছেন ভিনসেন্ট স্মিথ। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলেছেন। এর অ্যান্সার হচ্ছে তাহলে অপশান ডি। নেক্সট, ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, মধ্যপ্রদেশ অথবা ওড়িশা নাকি অন্ধ্রপ্রদেশ? জলপ্রপাত বললে তোমরা উত্তর করো, ততক্ষণ ভারতের উচ্চতম জলপ্রপাত কি? ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কোথায় অবস্থিত? কর্ণাটক। কোন নদী? ভারাহি নদীর ওপর। ভারতের সবথেকে প্রশস্ত জলপ্রপাত
যেটা ভারতের নয়াগ্রা বলা হয়। কোনটাকে বলা হয়? চিত্রকূট জলপ্রপাত, যেটা ছত্তিশগড়ে অবস্থিত ইন্দ্রাবতী নদীর উপরে। এবং মধ্যপ্রদেশে বেশ কয়েকটি জলপ্রপাত রয়েছে, তার মধ্যে অবশ্যই ধোঁয়াধার জলপ্রপাত আছে, তার সাথে দুগ্ধধারা, কপিলধারা। এগুলো দুগ্ধধারা, কপিলধারা, ধোঁয়াধার জলপ্রপাত এগুলো কোন নদীর উপরে আছে? এটা হচ্ছে নর্মদা নদীর উপরে রয়েছে, যেটা ভারতের পশ্চিম বাহিনী নদীর মধ্যে দীর্ঘতম নদী নর্মদা। এবং সেটা মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে এবং পতিত হয়েছে খাম্বাত উপসাগরে। কর্ণাটকে আরও একটা জলপ্রপাত খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যোগ বা গেরসপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। আরেকটা ইম্পর্টেন্ট জলপ্রপাত হচ্ছে দুধসাগর জলপ্রপাত, সেটা হচ্ছে গোয়া কর্ণাটক সীমান্তে অবস্থিত, সেটা মান্ডবী নদীর উপরে অবস্থিত। এবং শিবসমুদ্রম জলপ্রপাত, সেটা কর্ণাটকে অবস্থিত কাবেরী নদীর ওপরে। মোটামুটি এগুলো ইম্পর্টেন্ট জলপ্রপাত আছে। এবং একটা বলতে পারো তোমরা, চাঁচাই জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত? চাঁচাই জলপ্রপাত মধ্যপ্রদেশে অবস্থিত এবং সেটা বিহাদ নদীর উপরে। নেক্সট কোশ্চেন হচ্ছে, উড়িষ্যায় একটা জলপ্রপাত আছে ডুডুমা। ওকে, নেক্সট কি রয়েছে? কোন মুঘল সম্রাট জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন? আকবর, দ্বিতীয় শাহ আলম, ঔরঙ্গজেব এবং দ্বিতীয় বাহাদুর শাহ। ওকে, দেখো একটা জিনিস হয়, দ্বিতীয় শাহ আলম এবং দ্বিতীয় বাহাদুর শাহ এই দুটোর মধ্যে কনফিউশন আমাদের প্রায় হয়। কিন্তু দ্বিতীয় বাহাদুর শাহ বা তার অপর নাম বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ মুঘল শাসক। এবং দ্বিতীয় শাহ আলম তিনি কিন্তু তার অনেক আগে ছিলেন। দ্বিতীয় শাহ আলম বেসিক্যালি বক্সারের যুদ্ধের সময় যে ত্রিশক্তি সমবেত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়েছিল, সেখানে দিল্লির শাসক ছিলেন দ্বিতীয় শাহ আলম। এবং তিনিই কিন্তু 1765 সালে এলাহাবাদে চুক্তি স্বাক্ষরিত করেছিলেন, যেটা মীর কাসিম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলমের সাথে ইংরেজদের যুদ্ধ হয়েছিল, বক্সারের যুদ্ধ 1764 সালে। এবং দ্বিতীয় বাহাদুর শাহই জাফর ছদ্মনামে উর্দু কবিতা লিখতেন, কারণ তারই অপর নাম বাহাদুর শাহ জাফর। ওনাকে সিপাহী বিদ্রোহের সময় নেতা হিসেবে গোটা সমস্ত ভারতবর্ষ থেকে সবাই তাকে নেতা হিসেবে ঘোষণা করেছিল। এবং সিপাহী বিদ্রোহে ভারতীয়দের দমন করার কারণে ইংরেজরা ওনাকে রেঙ্গুনে নির্বাসিত করেছিল। ঠিক আছে, নেক্সট, 7টি অগ্নিবেদীর শাড়ি পাওয়া গেছে কোথায়? কোন অগ্নিবেদীর কথা বলা হচ্ছে এখানে? সেটা হচ্ছে হরপ্পান সাইট। তো 4টে সাইট হচ্ছে কালীবঙ্গান, বৈরাত, আহোর, গণেশ্বর। তো তার মধ্যে কোথায় অগ্নিবেদীর শাড়িটা পাওয়া গেছে সেটা তোমরা কমেন্ট করো। কালীবঙ্গান। কালীবঙ্গান কথার অর্থ হচ্ছে কালো বালা। এখানে লাঙ্গলের চিহ্নস্বরূপ পাওয়া গিয়েছে এবং এখানেই কিন্তু 7টি অগ্নিবেদীর শাড়ি পাওয়া গিয়েছে। ঠিক আছে, কোথায় অবস্থিত এই কালীবঙ্গান? কালীবঙ্গান অবস্থিত রাজস্থান। আচ্ছা, বাকি কিছু সাইটের নাম বলো তোমরা, হরপ্পান সাইট যেমন। আচ্ছা, তো কালীবঙ্গান ছাড়া বাকি যে 3টে অপশান রয়েছে, বৈরাট, আহোর, গণেশ্বর, এই 3টিও কিন্তু রাজস্থানেই অবস্থিত। তার মধ্যে যে বৈরাট যেটা, সেটার অপর নাম হচ্ছে বৈরাট, যেটা হচ্ছে আয়রন এজ যখন চলেছিল, মৎস্যনগর যেটা ছিল, সেই মৎস্যনগরের ক্যাপিটাল ছিল এই বৈরাট। ওকে, নেক্সট, পবনদূত গ্রন্থটির রচয়িতা কে? তুলসীদাস, সন্ধ্যাকর নন্দী, জয়দেব নাকি ধৈ? তোমরা অ্যান্সার করো, কমেন্ট করো। তুলসীদাস রচিত গ্রন্থটির নাম কি? তুলসীদাস রচিত হচ্ছে রামচরিত মানুষ এবং সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত। সন্ধ্যাকর নন্দী ছিলেন রামচরিত, মানে হচ্ছে তিনি রামপালের সভাকবি ছিলেন। এবং জয়দেব, ধৈ এরা ছিলেন লক্ষণ সেনের সভায়, নবরত্নের অন্তর্গত। অর্থশাস্ত্র কৌটিল্য। বুদ্ধচরিত কার রচনা? বুদ্ধচরিত হচ্ছে অশ্বঘোষ। এবং অশ্বঘোষ কার সময় ছিল? কনিষ্কের সময়। গীতগোবিন্দম জয়দেব। মুদ্রারাক্ষস বিশাখ দত্ত। এবং চন্দ্রচূড় চরিত এটা হচ্ছে উমাপতিধর। চন্দ্রচূড় চরিত হচ্ছে উমাপতিধর, যিনি ছিলেন লক্ষণ সেনের সভায়। তো পবনদূত কে রচনা করেছিলেন? পবনদূত গ্রন্থটির রচয়িতা হচ্ছে ধৈ। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত গঠনকে বর্ণনা করা হয়েছে? 40, 41, 42 নাকি 43 নম্বর অনুচ্ছেদে? ওকে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল সংবিধানের, তো যেটা আর্টিকেল 40, যেখানে ফরমেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়েছে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেল হলো আর্টিকেল 44, যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড সম্পর্কে বলা হয়েছে। আর্টিকেল 50, যেখানে
অ্যাডমিনিস্ট্রেশনকে জুডিশিয়ারির থেকে আলাদা করা হয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট হলো 51, আন্তর্জাতিক শান্তি, ব্যবসা বাণিজ্য সম্পর্কে বলা হয়েছে। ওকে, নেক্সট, সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী, মহানদী, সবরমতী নাকি নর্মদা? নদী তীরবর্তী শহরের একটা তালিকা হয়, কিছু নদী তীরবর্তী শহরের তালিকার রিভিশন করে নিই। ওকে, গোদাবরীর তীরে শহরের নাম বলো। সেটা হচ্ছে নাসিক বলতে পারো, এছাড়া আছে নিজামাবাদ। নাসিক হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত, নিজামাবাদ হচ্ছে তেলেঙ্গানায় অবস্থিত। এছাড়া রয়েছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত রাজামুন্দ্রি, এটাও কিন্তু গোদাবরীর তীরে অবস্থিত। মহানদীর তীরে শহরের নাম বলো। মহানদীর তীরে সম্বলপুর অবস্থিত। কোথায় সেটা? উড়িষ্যায়। এবং সবরমতী কোথায় প্রবাহিত হয়েছে? এটা হচ্ছে গুজরাটের নদী। সবরমতীর তীরে শহর, দুটো ফেমাস শহর, সেটা হচ্ছে আহমেদাবাদ এবং গুজরাটের রাজধানী গান্ধীনগর, সবরমতীর তীরে অবস্থিত। নর্মদার তীরে অবস্থিত জব্বলপুর। অন্যান্যগুলো বলো, যেরকম পুনে শহরটি কার তীরে অবস্থিত? পুনে শহরটি হচ্ছে মুলামুথা নদীর তীরে অবস্থিত। হাম্পি শহরটা কার তীরে অবস্থিত? হাম্পি তুঙ্গভদ্রার তীরে অবস্থিত। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। ওকে, নেক্সট কি আছে? কার রাজত্বকালে হিউয়েন সাং ভারতে আসেন? চন্দ্রগুপ্ত মৌর্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কনিষ্ক নাকি হর্ষবর্ধন? ওকে, আশা করি তোমরা এই দুটো কনফিউশন করো না, চন্দ্রগুপ্ত মৌর্য এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য বংশের শাসক, কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শাসক। হিউয়েন সাং এসেছেন হর্ষবর্ধনের রাজত্বকালে। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে এসেছেন? মেঘাস্তিনিস এসেছেন, এবং মেঘাস্তিনিস ছিলেন গ্রিক রাজা সেলুকাসের দূত। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় কে এসেছেন? ফাহিয়েন এসেছেন, তার রচিত গ্রন্থ ফোক ওকিং। তাহলে হর্ষবর্ধনের সময় এসেছেন হিউয়েন সাং। আর দুটো ইম্পর্টেন্ট হলো ইবন বতুতা এবং আলবেরুনি। ইবন বতুতা কার সময়ে এসেছিলেন? ইবন বতুতা এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে। তার রচিত গ্রন্থ হচ্ছে কিতাব উল রাহেলা বা আল রাহেলা, সফরনামা। এবং আলবেরুনি কার সময় এসেছিলেন? তিনি এসেছিলেন গজনির সুলতান মামুদের সাথে। মামুদ এখানে ভারতে 17 বার আক্রমণ করেছিলেন। তিনি ভারতে শাসন করেননি, কিন্তু 17 বার ভারত আক্রমণ করেছেন। এবং আলবেরুনি রচিত গ্রন্থটির নাম হচ্ছে কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। ওকে, নেক্সট, মর্লে মিন্টো সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়? চারটে অপশন: 1907, 1909, 1911 নাকি 1919। তো 1919 যেটা, সেটাকে আমরা কি বলে জানি? সেটা হলো মন্টেগু চেমসফোর্ড আইন। চেমসফোর্ড ছিলেন তৎকালীন 1919 সময়ের তৎকালীন ভাইসরয়। তাহলে মর্লে মিন্টো সংস্কার আইন কোনটা হবে? সেটা হলো 1909 সালের আইন। সেটা মর্লে মিন্টো আইন নামে পরিচিত। তৎকালীন ভাইসরয় মিন্টো। নেক্সট, দহশালা ব্যবস্থা কে প্রবর্তন করেন? হুমায়ুন, আকবর, শেরশাহ নাকি ঔরঙ্গজেব? আকবরের কিছু ইম্পর্টেন্ট ব্যবস্থা করেছিলেন। দহশালা ব্যবস্থা 1580 সালে কে প্রবর্তন করেন? আকবর। আচ্ছা, আকবরের অর্থমন্ত্রীর নাম কি? আকবরের অর্থমন্ত্রী হচ্ছে টোডরমল। আকবরের মুঘল সম্রাট আকবরের জীবনী আইনি আকবরী এবং আকবরনামা, এইটা রচনা কে করেছিলেন? আবুল ফজল। আকবরের সভাতেও কিন্তু নবরত্ন ছিল। ঠিক আছে, তাহলে দহশালা ব্যবস্থাটাও কিন্তু আকবর করেছিলেন। এছাড়া আকবর পঞ্চমহল নির্মাণ করেছিলেন, ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন এবং বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। বুলন্দ দরওয়াজা কেন নির্মাণ করেছিলেন? গুজরাট জয় স্মৃতিতে তিনি বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। এছাড়াও তিনি একটা আলাদা ধর্ম ব্যবস্থা, যেটার নাম দিন ই ইলাহি, প্রবর্তন করেন, ইবাদতখানা প্রবর্তন করেন। ওকে, নেক্সট, ভারতের বৃহত্তম স্থলবেষ্টিত লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা, পুলিকট, প্যাংগং নাকি সম্বর? চিল্কা লবণাক্ত জলের হ্রদ, পুলিকট ও লবণাক্ত জলের হ্রদ। চিল্কা হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ বা লেগুন। ভারতের বৃহত্তম হ্রদ বললে কোনটা হবে? সেটা হলো ভেম্বানাদ হ্রদ, কয়াল, কেরালায় অবস্থিত। এবং পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু সীমান্তে অবস্থিত, উপকূল সীমান্তে অবস্থিত পুলিকট হ্রদ। প্যাংগং কোথায় অবস্থিত? সিকিমে। এবং সম্বর হ্রদ কোথায় অবস্থিত? রাজস্থানে। কিন্তু বৃহত্তম স্থলবেষ্টিত বললে তার উত্তর হবে সম্বর। যেমন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটা হবে? উলার হ্রদ, জম্মু কাশ্মীর, উলার। এবং উত্তর পূর্ব ভারতের যদি
বৃহত্তম মিষ্টি জলের হ্রদের কথা বলা হয় তখন হবে লোকটাক হ্রদ, যেটা মণিপুরে অবস্থিত এবং তার উপরেই রয়েছে পৃথিবীর অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক। তার নাম হলো কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। ওকে, এছাড়া মহারাষ্ট্রে অবস্থিত উল্কাপাতের ফলে সৃষ্ট হ্রদ হলো লোনার, যেটা একটা রামসর সাইট। আর একটা সম্বর কোথায় অবস্থিত? রাজস্থানে। এছাড়াও পুষ্কর অবস্থিত রাজস্থানে। এবং এই লোনারটা কিন্তু রামসর সাইট। রামসর কনভেনশন হয়েছিল এবং ফার্স্ট রামসর কনভেনশনে দুটো রামসর সাইট ঘোষণা হয়েছিল। সেটা কোন দুটো? সেটা হচ্ছে চিল্কা এবং কেওলাদেও। 1981 সালে ফার্স্ট রামসর সাইট ঘোষণা হয়, যেখানে দুটো রামসর সাইট ঘোষণা হয়েছিল, কেওলাদেও ন্যাশনাল পার্ক যেটা রাজস্থানে অবস্থিত এবং চিল্কা এবং দ্বিতীয় ওড়িশায় অবস্থিত। বর্তমানে রামসর সাইটের সংখ্যা 85টা রয়েছে। ঠিক আছে, নেক্সট। অর্থ কমিশন রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয় কতদিন ছাড়া? 2 বছর অন্তর, 3 বছর, নাকি 4 বছর, নাকি 5 বছর? তো অর্থ কমিশন কত নম্বর আর্টিকেলে পড়ছে? সেটা হচ্ছে 280 নম্বর আর্টিকেল। সংবিধানের 280 নম্বর আর্টিকেলে রয়েছে অর্থ কমিশন কতগুলো বডি নিয়ে তৈরি? দিস ইজ 5 বডি, একজন চেয়ারম্যান প্লাস 4 জন মেম্বার। বর্তমানে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? অরবিন্দ বানাগারিয়া। এর আগে 15তম ছিল, তার চেয়ারম্যান কে ছিলেন? এন.কে সিং। 14তম তার চেয়ারম্যান ছিল ওয়াইভি রেড্ডি। আচ্ছা, তোমরা এটা বলো যে প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ওকে, তো অর্থ কমিশন 5 বছর অন্তর গঠিত হয় রাষ্ট্রপতি দ্বারা। 4 জন মেম্বার এবং একজন চেয়ারম্যানকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। নেক্সট, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ড্রোকট্টাস বলা হয়েছে? ওকে, এটা তো তোমাদেরকে একটু আগেই আলোচনা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ড্রোকট্টাস বলা হয়েছে। তিনি নন্দ বংশের উৎখাত করেছিলেন এই কারণে মেনলি। এছাড়া বিন্দুসারকে অমিত্রাঘাত, অশোককে বলা হয়েছে দেবনামপ্রিয় প্রিয়দর্শিনী, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়েছে, স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে শকারী, কারণ তিনি শক দমন করেছিলেন, এবং স্কন্দগুপ্ত হুন আক্রমণ প্রতিহত করেছিলেন। নেক্সট, আলমগীরপুর প্রত্নতাত্ত্বিক স্থান কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে একটা হরপ্পান সাইট। কোথায় অবস্থিত? হরিয়ানা, গুজরাট, পাঞ্জাব, উত্তরপ্রদেশ। উত্তর তোমরা জানো, বাকিগুলো আলোচনা করি। হরিয়ানায় অবস্থিত হরপ্পান সাইটের নাম হচ্ছে রাখিগাড়হি বানওয়ালি। ভারতে অবস্থিত হরপ্পান সাইটগুলোর মধ্যে বৃহত্তম কিন্তু রাখিগড়। এবং গুজরাটে অবস্থিত হরপ্পান সাইট কি কি আছে? লোথাল আছে, ধোলাভিরা আছে। আচ্ছা, তোমরা এটা বলো হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত? কালীবঙ্গান ঘরঘরা নদীর তীরে অবস্থিত এবং হরপ্পা হলো রাভি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা লুনি নদীর তীরে অবস্থিত। ধোলাভিরা হচ্ছে একটা ইউনেস্কো হেরিটেজ সাইট। আচ্ছা, ইউনেস্কো থেকে ধোলাভিরাকে কবে ইউনেস্কো স্বীকৃত করেছে? সেটা হচ্ছে 2021, একদম রিসেন্ট আছে এই তথ্যটা, এবং তা লুনি নদীর তীরে অবস্থিত। হরপ্পার ম্যানচেস্টার কাকে বলা হয়? কমেন্টে জানাও। এবং নেক্সট কোশ্চেন, নাবার্ডের বর্তমান চেয়ারপারসন কে? নাবার্ডের পুরো কথা কি? ন্যাশনাল ব্যাংক ফর রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। নাবার্ড গঠিত হয়েছিল কত সালে? সেটা হচ্ছে 1982 সালে। তখন ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কালটা কত? 1980 টু 1985। এই 1982 সালেই কিন্তু এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল, যেটা এক্সিম কথার অর্থ হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। তো বর্তমানে নাবার্ডের চেয়ারপারসন কে? সেটা হচ্ছে অপশন ডি, সাজি কেভি। তোমাদের পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।